প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ঘটনাটা হয়েছিল 2023 সালের 26শে জুলাই। আমি কাসেমনগর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। আমি যখন সকালবেলায় অফিস যাচ্ছিলাম একটা ভাড়া করা 4 চাকা গাড়িতে, সেই গাড়িতে আমার সঙ্গে ওই এলাকার আরেকটা অন্য ব্যাংকে সার্ভিস করে আরেকজন ভদ্রলোক, ভাতারি বাড়ি চন্দন চ্যাটার্জি, উনিও ছিলেন। আমরা দুজনে যখন অফিস যাচ্ছিলাম মোটামুটি সকাল 9:30টার দিকে মুরাতিপুর মোড়টা পেরোনোর পর যেখানে কালভার্ট আছে ওইখানে একটা ট্র্যাক্টর কে সামনে লাগিয়ে আমাদের গাড়িটাকে আটকানো হয়, এবং আটকানোর সঙ্গে সঙ্গেই 4-5টা মোটর বাইকে 12-13 জন ছেলে গাড়িটাকে ঘিরে ধরে, এবং তাদের মধ্যে 2-3 জন গাড়ির মধ্যে জোর করে পিছনে 2 জন এবং সামনে ড্রাইভারকে বার করে দিয়ে ড্রাইভারের জায়গায় আরেকজন ঢুকে বসে পড়ে, এবং সেই গাড়িটাকে ঘুরিয়ে সোজা নিয়ে যাওয়া হয় এরুয়ার গ্রামে। এরুয়ার ভাতারের যিনি বিধায়ক মানগোবিন্দ অধিকারী বাড়ি থেকে সামান্যই দূরে একটা পরিত্যক্ত জায়গায়। ওই যাওয়ার রাস্তাতে আমরা প্রশ্ন করি যে আপনারা কারা, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন। সেখানে তারা বলে যে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী পার্টি অফিসে আপনাদের জন্য বসে আছেন, আপনাদের সঙ্গে 10 মিনিট একটা কথা বলবেন, তারপরে আপনারা এই গাড়িতেই আপনারা ফেরত যাবেন। তো আমরা দুজনেই অবাক হয়ে যাই যে বিধায়ক হঠাৎ মানগোবিন্দ অধিকারী কী কথা বলবেন আমাদের সাথে, তাও আবার এইভাবে আমাদেরকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে। যাই হোক, আমরা সেইভাবে কোনো প্রতিবাদ করতে পারিনি, এবং ওদের কাছে অস্ত্র ছিল। ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের দুজনকে বেশ খানিকক্ষণ আটকে রাখা হয় যে মানগোবিন্দবাবু আসছেন বলে। তারপরে আমাদেরকে দুজনকে দুটো আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে তারপর মারধর করা হয় এবং আমাকে বলা হয় আমি নাকি ভারতীয় জনতা পার্টি করি, এবং আমার সামনে সেখানে জের আলী শেখ বলে একজনের ফোনে একটা ফোন আসে। তিনি তখন লাউডস্পিকার অন করে তার বক্তব্যটা শোনায়। সেখানে আমি উল্টো দিকে শুনতে পাই বিধায়কের গলা। বিধায়ক সেখানে বলছে যে ভাতারে 2021 সালের বিধানসভা ভোটে যে মহেন্দ্রনাথ কুমার দাঁড়িয়ে ছিল তাকে ভোটে জেতানোর জন্য আমি নাকি 5 লক্ষ টাকা তাকে ডোনেট করেছিলাম, এবং এবছরেও পঞ্চায়েত ভোটে একটা সিটে, যেখানে আমার বাড়ি ছিল কুলনগর গ্রামে, একটা সিটে বিজেপিকে ভোটে জেতানোর জন্য আমি 1 লক্ষ টাকা খরচা করেছি, এবং ওই সিটটাই একমাত্র ভাতার পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে, এবং সেই সমস্ত কারণের জন্য আমাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো তারপরে সেই মতো আমার সঙ্গে বার্গেনিং হয়। আমি বলি যে এত টাকা আমি দিতে পারবো না। শেষ অবধি ওরা 4 লক্ষ টাকায় রাজি হয়, এবং ওই 4 লক্ষ টাকা নেওয়ার জন্য আমাকে আমার ফোনগুলো, যেটা শুরুতেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমাকে আমার ফোনটা একবার দেওয়া হয়, এবং আমাকে বলা হয় আমার ফোনে ব্যাংকে ফোন করে বলতে। আমি তখন আমার এক কলিগকে ব্যাংকে ফোন করি, তাকে বলি যে এরকম তুমি 4 লক্ষ টাকা আমি কজনকে পাঠাচ্ছি, তুমি তাদের হাতে 4 লক্ষ টাকা দাও, আমি ব্যাংকে ফেরত এসে তোমাকে টাকাটা শোধ করব। ও সেই ব্যক্তি তখন তারপরে এই কিডন্যাপারদের মধ্যে একজন, এবং আমার গাড়ির যে ড্রাইভার, ওই ভাড়া করা গাড়ির ড্রাইভার, যেটা পরে আমি জানতে পারি সেও এদের সঙ্গে যুক্ত ছিল, এবং সেই কারণের জন্য ওরা ড্রাইভারকে ওদের সঙ্গে নিয়েছিল। এবং এই ঘটনার দিনে সকালবেলা থেকে মুরাতিপুর মোড়ে মাছবাপি বা এনারুল রহমান বলে একজনের মাছের আড়ত আছে, তার মাছের আড়তে ওরা 8টা থেকে বসেছিল। এর আগেও ওরা 2 দিন অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু সেই 2 দিন ওরা সুবিধা করতে পারেনি, কারণ আমি ফেরার সময় বর্ধমান হয়ে ফিরেছিলাম বলে। তো সেই মাছবাপির আড়তে বসেছিল সকাল থেকে, এবং ভাতার থেকেই আমাদের গাড়িটাকে ফলো করা হয়। সেগুলো সব ওরাই বলেছে যে আপনি আজকে যেদিক দিয়েই যেতেন আমরা আপনাকে মুরাতিপুর মোড়ে আপনাকে আটকাতাম। তো সেখান থেকে আমি ওই গাড়ির ড্রাইভার এবং আরেকজন কিডন্যাপার, যার পাশের গ্রাম মার্তুবাই বাড়ি, আজিবুল হক, এরা দুজন মিলে গিয়ে ব্যাংক থেকে সেই টাকা নিয়ে আসে। ব্যাংকের সিসিটিভি ফুটেজে ওই যে যার নাম হীরা শেখ, সে যাচ্ছে টাকা নিচ্ছে, সেই সমস্ত কিছু ফুটেজ আছে, এবং সেগুলো আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি পরবর্তীকালে। তো তারপরে সেই টাকা নিয়ে এসে 1:30টার সময় টাকা ওদেরকে আমার হাতে দেয়, এবং সেখানে নীলকান্ত অধিকারী বা যার ডাকনাম ঝুলন, তার হাতে আমি নিজে টাকা তুলে দিই। তারপরে আমাকে ওখান থেকে 1:30টা নাগাদ আমাকে ওখান থেকে ওরা ছেড়ে দেয়। পরে আমি জানতে পারি আমার যে সঙ্গী ছিল তাকে ওরা আধ ঘন্টা পরে তাকে ওরা ছেড়ে দিয়েছিল, এবং তাকে হুমকি দিয়ে যে কোথাও বললে এই রাস্তা দিয়ে আপনাকে যাতায়াত করতে হবে, প্রাণে মেরে ফেলা হবে, এই বলে তাকে ছেড়ে দিয়েছিল। আমাকেও যথারীতি সেম হুমকি দেওয়া হয় যে যদি আপনি এই ঘটনার কথা কাউকে না বলেন তাহলে আমরাও আপনাকে আর চিনব না, আপনি আমাদেরকে না চিনলে আমরাও চিনব না, আর যদি কোথাও কমপ্লেন করেন তাহলে কিন্তু জেনে রাখবেন আপনাকে এই রাস্তাতেই যাতায়াত করতে হবে। আমি ওই ঘটনার পর বাড়ি ফিরে এসে পুলিশের কাছে কমপ্লেন করি, এবং পুলিশকে আমি সমস্ত তথ্যটাই বলেছিলাম কী হয়েছে সকাল থেকে না। কিন্তু সেখানে আমাকে তৎকালীন ভাতার থানার ওসি বলেন যে বিধায়কের নাম নেওয়া যাবে না, এবং আমি যে কমপ্লেন লেটারটা লিখেছিলাম সেইটাকে বাতিল করে ওরা
একজন ওদের সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বাংলায় কমপ্লেন লেখায়। আমি ইংরেজিতে কমপ্লেন লিখে দিয়েছিলাম যেখানে বিধায়কের নাম ছিল, কিন্তু ওরা বলে যে ইংরেজিতে কমপ্লেন দেওয়া যাবে না এবং বিধায়কের নাম লেখা যাবে না, দিয়ে আমাকে বাংলায় কমপ্লেন লিখতে বলা হয়। আমি যেহেতু বাংলায় লিখতে অভ্যস্ত নই, অনেক আগে বাংলা লেখা বন্ধ হয়ে গেছে বলে আমি বলি যে আমি বাংলায় লিখতে পারবো না। তখন ওরা নিজেদের একটা সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আমার যে কমপ্লেন ছিল সেটারই অনেক অংশ বাদ দিয়ে নিজেদের মতো করে একটা কমপ্লেন লেখায় এবং তাতে সই করতে বলে। আমি পড়ে দেখে আমি সইটা করেছিলাম এবং আমার সইটা আমি যে বাংলা লিখতে পারি না তার প্রমাণ হিসাবে দেখতে পাবেন যে আমার এফআইআরেতে আমি ইংরাজিতে সই করেছি। যদিও আমি বাংলা লিখতে পড়তে দুটোই জানি, কিন্তু বর্তমানে দীর্ঘ বছর না লেখার জন্য এখন আর আমি বাংলা লিখতে পারি না। এবার সেই সময় আমার মাথা কাজ করছিল না বলে আমিও আর পুলিশকে বিধায়কের নাম রাখার জন্য জোরাজুরি করতে পারিনি। এই ঘটনার পর পুলিশ ওই রাতেই তো মোট আমার কাছে 4 লক্ষ টাকা ব্যাংক থেকে এনে দিয়েছিলাম, আর আমার নিজের কাছে থাকা 15,000, মোট 4,15,000 টাকা ওরা নিয়েছিল। সেই রাতেই পুলিশ রেড করে পাশের গ্রাম মহার্তুবা থেকে ওই আজিবুল হক এবং ড্রাইভার হীরা শেখকে গ্রেপ্তার করে এবং ওদের কাছ থেকে নাকি পুলিশ 3,70,000 টাকা আজিবুলের বাড়ি থেকে আর 12,000, 3,70,000 প্লাস 22,000 টাকা, 3,92,000 টাকা মোট রিকভারি হয়, আর 22,000 টাকা ড্রাইভার হীরা শেখের কাছ থেকে রিকভারি করে এইরকম পুলিশ রিপোর্ট দেয়। পরবর্তীকালে এই ঘটনাতে আমি অনেক জোরাজুরি করার পর এবং আমি এবং আমার স্ত্রী তৎকালীন বর্ধমানের এসপি আইপিএস অফিসার কামনাশিস সেনের কাছে গিয়েও দেখা করি এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য দাবি জানিয়ে এসেছিলাম। তো এসপি সাহেব বলেছিলেন যে হ্যাঁ অ্যারেস্ট হবে, কিন্তু তারপরেও দীর্ঘদিন কাউকে অ্যারেস্ট করা হয়নি। বারবার তখন আমার কেসের যিনি আইও ছিলেন রাকেশ বাবুর সঙ্গে বারবার কথা বলে ওনাকে চাপ সৃষ্টি করে শেষ অবধি ওরা প্রায় 15 দিন পরে গিয়ে কোচি মল্লিক বা রবি মল্লিক বলে একজনকে গ্রেপ্তার করে, তাকে 14ই আগস্ট গ্রেপ্তার করে। তারপরে আবার সেপ্টেম্বর মাসে প্রায় ঘটনা ঘটে যায় 1.5 মাস পরে জের আলী শেখ বা জেরু শেখ বলে একজনকে গ্রেপ্তার করে। তো এই ঘটনায় পরে ঠিক তার পরের দিন 27 তারিখে আমাকে আইও রাকেশ বাবু থানায় কিছু কাগজে সই করার জন্য ডেকেছিলেন। যখন আমি সেটা করতে যাই সেখানে আগে থেকেই বিধায়ক মানগোবিন্দ অধিকারী উপস্থিত ছিলেন। ওসি চেম্বারে ঠিক বাইরে দাঁড়িয়ে, যেহেতু আগের দিন রাতে আমি ওসিকে বলেছিলাম যে এরকম বিধায়কের নাম নিয়ে আমাকে নিয়ে যায় এবং আমার সামনে থেকে কিডন্যাপারদের কাছে বিধায়কের ফোন আসছি, সেইটার জন্য উনি আমাকে হুমকি দেন। আমাকে বলেন যে তুমি আমার নাম করেছো, যে আমি তোকে কিডন্যাপ করেছি, আমি চাইলে তোমাকে ভাতার বাজারে এসে গুলি করে দিয়ে চলে যেতে পারি জানো। আমি এই কথাও হাইকোর্টে পরবর্তীকালে আমি যখন রিট পিটিশন ফাইল করি সেখানেও এই কথা জানিয়েছি এবং তার বেসিসেই ওনাকে হাইকোর্ট কেসে যুক্ত করার নির্দেশ দিয়েছে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি হাইকোর্টের রিট পিটিশনে যে দাবিগুলো করেছি, যেমন হচ্ছে মুরাতিপুর মোড়ের সেদিনকার সিসিটিভি ফুটেজ, এরুয়ার গ্রামে পুলিশের যত সিসিটিভি আছে তার ফুটেজ, এবং তার সঙ্গে ভাতার থানায় 27 তারিখে যেদিন উনি খুনের হুমকি দেন সেই দিনকার সিসিটিভি ফুটেজ বার করলেই এই ঘটনার সঙ্গে বিধায়কের যোগ এবং বিধায়কের নির্দেশেই যে সমস্ত কিছু হয়েছে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। এবং তার সঙ্গে সিডিআর রিপোর্ট, যে সমস্ত অ্যাকিউজ পার্সনরা ছিল ওই দিন ওইখানে যারা ছিল তারা কোন ফোন নাম্বার ইউজ করছিল সেইগুলো বার করে তার সিডিআর বার করলেই উল্টো দিকে আমি নিশ্চিত যে বিধায়ক বা বিধায়কের সঙ্গে থাকা ব্যক্তির নাম্বার বেরোবে। এবং এটা আমি পরবর্তীকালে জানতে পারি যে বিধায়ক ওই দিন ফোনটা করছিলেন সম্ভবত বলগনা এলাকার এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যিনি ওই সময় ওনার সঙ্গে ছিলেন, তার ফোন থেকে উনি নির্দেশ দিচ্ছিলেন। আর আমি শুনলাম যে বিধায়ক সাহেব নাকি দাবি করেছেন যে উনি ওই দিন বিধানসভায় ছিলেন। তো আমি বলতে পারি যে উনি ওই দিন কিডন্যাপিংয়ের সময় অবধি এরুয়ার গ্রামে পার্টি অফিসে বসেছিলেন এবং 10:30টার পরে উনি এখান থেকে বের হন এবং তার যখন অলরেডি আমার কিডন্যাপ হয়ে আমি ওনার কবজায় আছি এবং তারপর থেকেও উনি কনস্ট্যান্ট ফোনে পুরো ব্যাপারটাকে ইনস্ট্রাকশন দিয়ে পরিচালিত করেছেন এবং ঘটনাস্থলে নীলকান্ত অধিকারী বা ঝুলন, যিনি বিধায়কের এমনিতেও ডান হাত বলে পরিচিত, তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে পরিচালনা করেছেন। এটা অবশ্যই সত্য কথা। আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাপ সৃষ্টি করা হয় কেস যাতে তুলে নিই। রাকেশ বাবুকে আমি বলেই যাতে আমি আর কিছু করতে চাই না বলে, রাকেশ বাবু বলতে আইও রাকেশ রোশন শেখ, তো ওনাকে ফোন করে বলে দেওয়ার জন্য যে আমি আর কিছু করতে চাই না। তারপর যারা জামিন পাচ্ছিল না, যে ছেলেগুলো অ্যারেস্ট হয়েছিল, যথারীতি পিপি বা সরকার পক্ষ যেটা আমার হয়ে লড়া উচিত তাদের সেই রকম ভূমিকা ছিল না। সেই কারণের জন্য আমি আলাদা করে ডিফ্যাক্টো লয়ার অ্যাপয়েন্ট করেছিলাম। সেই লয়াররা যাতে জামিনের বিরোধিতা না করে সেই সবের জন্য আমাকে ফোন করা হয়েছিল যাতে আমি কেসগুলো তুলে নিই। আমি সেটার জন্য বর্ধমান সাইবার ক্রাইম পিএসএফ আমি কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন ওনারা ভাতার থানায় ফরওয়ার্ড করেন এবং ভাতার থানায় এএসআই সূর্যবাবু তার আইও ছিলেন, উনি আমাকে ওইটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন যে হ্যাঁ উনি সিডিআরে দেখেছেন যে আমাকে ফোনগুলো এসেছিলো, কিন্তু পরবর্তীকালে উনি যে তার কী অ্যাকশন নিলেন তার কিচ্ছু জানাননি। আমি ওনাকে বারবার জিজ্ঞেস করাতে উনি আমাকে বলেন যে আরটিআই করতে, আমাকে যে আমার কমপ্লেনের বেসিসে পুলিশ কী স্টেপ নিয়েছে, কী চার্জশিট দিয়েছে সেটার জন্য আমাকে আরটিআই করতে।
কিন্তু আমি কোর্ট থেকে জেনেছি ওই কেসের কোনো চার্জশিট দেওয়া হয়নি। এবং আমি পরবর্তীকালে আমার নামে একটা ফলস কমপ্লেন ওনারা করেছিলেন, এবং যে ফলস কমপ্লেন করেছিল সেগুলো হচ্ছে ওই বিধায়কের ঘনিষ্ঠ এবং আমার কেসে অ্যারেস্টেড যে আজিবুল হকের বাড়ি থেকে নাকি 3,70,000 টাকা রিকভারি হয়েছে, তারই ঘনিষ্ঠ তার শালিকে দিয়ে আমার এগেনস্টে একটা ফলস কমপ্লেন করেছিল। এবং সেই কমপ্লেনটাও হয় আমি কমপ্লেন করার 1 মাস পরে, যখন ওনাদের এই যে মুহূর্তে কচি মল্লিকের জামিন হচ্ছিল না এবং কচি মল্লিক জামিন না পাওয়ায় কচি মল্লিকের বাড়ির লোক বিধায়কের উপর একটা প্রচণ্ড প্রেশার সৃষ্টি করেছিল এরুয়ার গ্রামে, যেটা আমার কাছে আমি খবর পেয়েছি। সেই প্রেশার থেকে মুক্ত হওয়ার জন্য ওরা আমার বিরুদ্ধে একটা কাউন্টার কমপ্লেন করায়, এবং সেই কমপ্লেনটা মঙ্গলকোট পুলিশ স্টেশনের আন্ডারে গিয়ে করায়। এবং সেখানে পুলিশ কোনো রকম, এবং সেই এফআইআরের মধ্যেও প্রচুর লুপহোলস আছে। যে কমপ্লেন করা হয়েছে সেখানে 2 বছর আগেকার ঘটনার কথা বলা হয়েছে। আমার ফোন পুলিশ সিজ করেছিল, কিন্তু সেখানে যে ভিডিও বা এর কথা বলেছে পুলিশ চার্জশিটে কোনো কিছুর উল্লেখ করেনি। তাহলে যদি ভিডিও থেকে থাকতো পুলিশ আমার ফোন সিজ করার পর কেন সেগুলো পুলিশ চার্জশিটে দিল না, বা কেন সেগুলো পুলিশ খুঁজে পেল না? তো প্রচুর পুলিশকে জাস্ট আর কি প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, যে যাতে আমার বিরুদ্ধে কমপ্লেন করলে ওরা ভেবেছিল আমি হয়তো আর ভয় পেয়ে যাব এবং আর কোনো কমপ্লেন সমস্ত কিছু তুলে নেব। সেই কারণের জন্য আমাকেও ওরা এইভাবে ফাঁসিয়েছিল। এবং তারা প্রত্যেকেই বিধায়কের ঘনিষ্ঠ। সিডিআর বের করলেই বিধায়কের সঙ্গে ওই আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করেছে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। এবং ওই আজিবুল হক যার কাছে 3,70,000 টাকা পাওয়া গেছে, পুলিশ আশ্চর্যজনকভাবে সে 3টে নাম্বার ব্যবহার করে, 2টো তার নিজের নামে এবং একটা অন্য নামে। সেই 3টে নাম্বারের একটারও সিডিআর পুলিশ বার করেনি, কারণ সেই নাম্বারগুলো সিডিআর বের করলেই পুলিশ এটা প্রমাণ হয়ে যেত যে ওই ব্যক্তি কনস্ট্যান্ট বিধায়কের সঙ্গে এবং উল্টো দিকে পরবর্তীকালে আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করে তাদের সঙ্গে কনস্ট্যান্ট যুক্ত ছিল, আমাকে কিডন্যাপ করার আগেও এবং কিডন্যাপ হয়ে যাওয়ার পরেও। এবং এটা খুব প্ল্যান করে ওরা এই জিনিসটাকে সাজিয়েছিল। সেদিন ঘটনার সময় এরুয়ার গ্রামেই ছিলেন, এবং তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ব্যক্তিগুলো এই কেসে অ্যাকিউজড, পুলিশ নিজে যাদের নামে কেসগুলো দিয়েছে, সেই 10 জন ব্যক্তি প্রত্যেকেই বিধায়কের ছায়াসঙ্গী এবং বিধায়কের হেঞ্চম্যান বলে ওই এলাকায় পরিচিত, কেসে জড়িত। একাধিক এফআইআর আছে যেখানে বিধায়ক নিজে অ্যাকিউজড এবং সেখানে এই সেম ব্যক্তিরা অ্যাকিউজড। এবং আরও অনেক কমপ্লেন আছে আমার কাছে এসছে, যে কমপ্লেনগুলোতে এসপি এবং থানায় কমপ্লেন করা হয়েছিল, কিন্তু পুলিশ যথারীতি এফআইআর না নিয়ে ফেরত দিয়েছে। সেই প্রত্যেকটা কমপ্লেনে অ্যাটলিস্ট 10 থেকে 15টা এরকম কমপ্লেন আছে যেখানে বিধায়ক এবং ওই ব্যক্তিগুলো একই কেসে অ্যাকিউজড। এবং বিধায়ক সেদিন 10:30টা অবধি গ্রামেই ছিলেন, ঘটনা ঘটার সময় অবধি গ্রামেই ছিলেন। সমস্ত কিছু ঠিক করে দিয়ে চলে যাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে যান, এবং তারপরেও কনস্ট্যান্ট ফোনে উনি টাচে ছিলেন। আমি নিজের কানে বিধায়কের গলা শুনেছি, ওই যে আলী শেখের ফোনে যে ফোন আসছিল, সাথে বিধায়ক ও লাউড স্পিকার দিয়ে আমাকে শুনিয়েছে যে কি বলছে ওদিক থেকে 10 লক্ষ টাকা চাইছে, সেই কথা আমি নিজে বিধায়ককে বলতে শুনেছি। এবং তার সঙ্গে 27শে জুলাই পরের দিন যখন 2টো ব্যক্তিকে অ্যারেস্ট হয় এবং বিধায়ক যখন বুঝতে পারে যে টাকা ফেরত দিতে হবে, তখন বিধায়ক নিজে থানায় এসেছিল এবং নিজে উনি থানায় দাঁড়িয়ে আমাকে খুনের হুমকি দিয়েছেন। 27শে জুলাই 2023 সালে দুপুর 12টা থেকে 3টের সময়কার ভাতার থানার সিসিটিভি ফুটেজ দেখলেই এটা বোঝা যাবে যে বিধায়ক সেই সময় নিজে ওই অ্যাকিউজ পার্সনগুলোকে নিয়েই থানায় এসেছিলেন, এবং ওই যে 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছিল সেই রাতেই তাদের 2 জনকে থানা থেকেই ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার একটা প্রচেষ্টা উনি করেছিলেন। কিন্তু ঘটনাটা অলরেডি মিডিয়া ভাইরাল হওয়ার জন্য পুলিশ সেটা করতে পারেনি। এবং আমাকে উনি নিজে থানার ওসি চেম্বারের বাইরে দাঁড়িয়ে, যে সময় চেম্বারের ভেতরে ওসি উপস্থিত, সেই অবস্থায় উনি খুনের হুমকি দিয়েছেন। তাও সেটা কি না, যখন পুলিশ নিজে আমাকে থানায় ডেকেছে কেস সংক্রান্ত কারণে। তাহলে কেউ কোনো ব্যক্তি যদি থানায় কমপ্লেন করে, পরবর্তীকালে পুলিশ যাদের বিরুদ্ধে কমপ্লেন তাদেরকে খবর দেবে, তারা থানায় এসে আবার তাকে হুমকি দিচ্ছে কমপ্লেনেন্টকে গুলি করে দিয়ে মেরে চলে যাওয়া। এবং আমি এই সংক্রান্ত কমপ্লেনও তখনকার ওসি অরুণবাবুকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অরুণবাবু সেই সংক্রান্ত কোনো কমপ্লেন উনি নেননি। এবং আমার নামে ফলস কমপ্লেন হওয়ার পরে আমি যখন একটা সময় ইনকারসিরেটেড ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার পরে নভেম্বরের দিকে একটা সময় একদিন রাত্রেবেলায় আমার বাড়িতে 4টে অজানা লোক ঢুকেছিল। তাদের মধ্যে এক ব্যক্তিকে আমি চিনি, তাকে আমি দেখতে পাই, এবং বাকি 3 জন ছুটে পালায়। সেই ব্যক্তিকে পরবর্তীকালে আমি সেই সংক্রান্ত একটা কমপ্লেন দিয়েছিলাম যে রাত্রেবেলায় কেন আমার পাঁচির টপকে তারা ঢুকেছিল। সেই কেসেতেও পুলিশ কোনো তদন্ত করেনি এবং ধারা দেওয়া হয়েছে যাতে তাকে অ্যারেস্ট না করতে হয়, এবং বাকি যারা ছিল তাদেরকেও ধরা হয়নি বা তাদেরকেও এই কেসেতে যুক্ত করা হয়নি। পুলিশ আমাকে ফোনে আননোন নাম্বার থেকে যে হুমকি দিয়েছিল সেই কেসের কথা আমি বললাম, সেখানেও পুলিশ কোনো স্টেপ নেয়নি। এমনকি এই জাস্ট 1-1.5 মাস আগে বর্তমান ওসির সময় 15ই মার্চ আমি
একটা এসপি সাহেবের কাছে একটা কমপ্লেন দিয়েছিলাম, যেহেতু ভাতার থানা আমার সঙ্গে কোঅপারেট করছিল না বলে সরাসরি এসপি সাহেবের কাছে একটা কমপ্লেন দিয়েছিলাম যে আমি বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে আমাকে 6 মাইলের কাছে আমাকে কয়েকজন বাইক নিয়ে রাস্তা আটকে দাঁড়ায় এবং সেই ব্যক্তিগুলোর মধ্যে থেকে 4-5 জনকে আমি চিনতে পেরেছিলাম। তারা ওই আমার কেসেই অ্যাকিউজড, সেই ব্যক্তিরাই। তারা আমাকে হুমকি দেয় সমস্ত হাইকোর্টের কেস যাতে আমি তুলে নিই, কারণ আমি একটা বেল ক্যান্সেলেশনের মামলা করেছি। এই কেসের বাইরে একটা বেল ক্যান্সেলেশনের মামলা করেছি। যারা বেল পেয়েছে, আমার কেসে যারা অ্যাকিউজ ছিল, অ্যারেস্ট হয়েছিল বা বাইরে থেকে বেল পেয়েছিল, তাদের যাতে বেলগুলো ক্যান্সেল হয়। আমাকে সেখানে হুমকি দেওয়া হয় ওই বেল ক্যান্সেলেশনের কেস যেন আমি তুলে নিই এবং সমস্ত কেসই যাতে আমি তুলে নিই, তা নাহলে আমাকে মার্ডার করে দেওয়া হবে। এবং অস্ত্রের কোনো ধারা দেয়নি পুলিশ কিডন্যাপিং ফর র্যানসাম 364 এর ধারা দেয়নি। পুলিশ সব সময় পুলিশ চেষ্টা করেছে কেসটাকে লঘু করার জন্য, এবং ভাতার থানার পুলিশের কাছ থেকে কোনো রূপ কোঅপারেশন আমি পাইনি। উল্টো দিকে যখন বিধায়কের নির্দেশে যখন মঙ্গলকোট থানায় কেস হয়, সেই কেসেতে পুলিশ অতি সক্রিয়ভাবে আমাকে উইদাউট কোনো প্রুফ, কোনো প্রমাণ ছাড়াই আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে হ্যারেস করার জন্য। আমি এবং ওই কেসটাকেও খারিজ করার জন্য আমি হাইকোর্টে একটা কেস আমি এই রিট পিটিশনের মাধ্যমে আমি সেটাও একটা দাবি জানিয়েছি, যাতে এফআইআরটাকেই ক্রস করা হয় আমার বিরুদ্ধে এবং ওই ব্যক্তিদেরকে যাতে এই কিডন্যাপিংয়ের কেসে যুক্ত করা হয়। আমি শুধু নিজের নয়, আমার পরিবারেরও জীবন সংশয়ের আশঙ্কা করছি, এবং সেরকম কিছু ঘটনা ঘটে থাকলে তার দায়ী হবেন বিধায়ক এবং ভাতার এলাকার যে ব্যবসায়ী রাইস মিলার, যিনি আমাকে বারবার, আমার কাছে অডিওতে প্রমাণ আছে, যিনি বারবার আমাকে চাপ সৃষ্টি করছেন কেস তুলে নেয়, সেই ব্যক্তি। 2023 সালে ঘটনাটা ঘটার পরে যখন আমি দেখলাম যে ভাতার থানার পুলিশ সেইভাবে অ্যাকশন করছে না বা এগুয়ার গ্রামের কাউকে অ্যারেস্ট করছে না, তখন অগস্টের 2 তারিখে 1-2 তারিখ করে আমি এবং আমার স্ত্রী দুজনে বর্ধমানের তৎকালীন এসপি সাহেব, আইপিএস অফিসার কাউনাসি সেনের কাছে আমরা দেখা করতে যাই এবং ওনার কাছে সরাসরি মিট করে আমি দাবি জানিয়েছিলাম ওই কেসে যাতে সবাইকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে এরা যে কমপ্লেনটা করে, আমি এটা জানতে চাই যে যদি উনি যে কথা বলছেন সেই কথা যদি সত্যি হতো, তাহলে কোনোভাবেই আমি থানায় কমপ্লেন করতে যাওয়া এবং পরবর্তীকালে এসপি সাহেবের কাছে অবধি আমি ওই সংক্রান্ত কমপ্লেন করতে যেতাম না। যদি আমি এইরকম কোনো ঘটনার সঙ্গে এতটুকু আমার কোনো সম্পর্ক থাকতো, পরবর্তীকালে ওরা যে অ্যালিগেশন আমার নামে দিয়েছে, আমি একজন সাধারণ মানুষ, অপোজিট সাইডে তখন অলরেডি বিধায়ক নিজে দাঁড়িয়ে গেছে, এই অবস্থাতেও আমি কখনোই এটা করতে যেতাম না। কিন্তু ওরা 26শে জুলাই আমি কমপ্লেন করার পুরো 1 মাস পর 26শে অগস্ট গিয়ে আমার বিরুদ্ধে কাউন্টার কমপ্লেনটা করায়। যখন ওরা দেখে যে কেসটা ক্রমাগত ওদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং ওরা অ্যারেস্ট হতে বাধ্য, তখন আমার উপর কাউন্টার চাপ, প্রেসার ক্রিয়েট করার জন্যই এটা করা হয়েছিল, এবং সেটা আগামী দিনে প্রমাণ হবে। এবং আমি এই ঘটনাতে যারা জড়িত, আমার বিরুদ্ধে কাউন্টার কমপ্লেন, তাদেরও প্রত্যেকের বিরুদ্ধে আমি ক্রিমিনাল মানহানির মামলা করব।